নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শান্তা দেবীর লেখা গল্প সিঁথির সিঁদুর। গল্পটা পড়ার আগে লেখিকার সম্পর্কে দু একটি কথা বলে নিই। শান্তা দেবী ছিলেন ঊনবিংশ শতকের প্রথমার্ধের বাঙালি সুলেখিকা। তাঁর ও তাঁর কনিষ্ঠা ভগিনী সীতা দেবীর রচনা এককালে বাংলায় সাহিত্যক্ষেত্রে আলোড়ন তুলেছিল। শান্তা দেবীর জন্ম 1893 খ্রিস্টাব্দের 29 এপ্রিল ব্রিটিশ ভারতের কলকাতায়। পিতা প্রখ্যাত সাংবাদিক ও শিক্ষাবিদ রামানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা মনোরমা দেবী। এদের আদি নিবাস ছিল বাঁকুড়ার পাইকপাড়ায়। শান্তার প্রথম 15 বৎসর কাটে এলাহাবাদে। সে সময় সেখানে মেয়েদের ভালো স্কুল না থাকায় তাঁর ও তাঁর কনিষ্ঠা ভগিনীর লেখাপড়া শুরু হয় গৃহশিক্ষক পিতৃবন্ধু নেপালচন্দ্র ও ইন্দুভূষণ রায়ের কাছে। ব্রাহ্ম সমাজ নেতা পিতার গৃহে উদার স্বাধীনতা এবং প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার সাংস্কৃতিক ও সাহিত্যিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠেন। 1908 খ্রিস্টাব্দে পিতা কলকাতায় ফিরলে তিনি কলকাতার বেথুন স্কুলে ভর্তি হন। 1914 খ্রিস্টাব্দে তিনি মেয়েদের মধ্যে প্রথম হয়ে বিএ পাশ করে বিশ্ববিদ্যালয়ের পদ্মাবতী স্বর্ণপদক লাভ করেন। বাংলা, ইংরেজি, হিন্দি ও সংস্কৃত ভাষায় এবং অর্থনীতি ও গণিতে বিশেষ পারদর্শিনী ছিলেন। কলেজে পড়ার সময় 1912 খ্রিস্টাব্দে দুই বোন মিলে শ্রী শচন্দ্র বসুর ফোক টেলস অফ হিন্দুস্তান গ্রন্থটি হিন্দুস্তানি উপকথা নামে অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। বইটির চিত্তাকর্ষক ছবিগুলি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর আঁকা। 1917 খ্রিস্টাব্দ থেকে প্রায় 2 বছর পিতার সঙ্গে শান্তিনিকেতনে থাকার সময় তিনি নন্দলাল বসুর কাছে অঙ্কন শিক্ষা করেছেন। দেশে বিদেশে তাঁর আঁকা ছবির প্রদর্শনী হয়েছে। দুই বোন মিলে সংযুক্তা দেবী নামে প্রথম উপন্যাস উদ্যানলতা রচনা করেন। উপন্যাসটিতে কলকাতায় নারী জাগরণের প্রথম উন্মেষের ছবি পরিস্ফুট হয়েছে। এটি পরে দ্য গার্ডেন কৃপান নামে অনুদিত হয়েছে। বিবাহের পর স্বামীর সঙ্গে বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতার বিষয় প্রবাসী পত্রিকায় লিখেছেন, যেমন মহেঞ্জোদারোর কথা, জাপানের ডায়েরি প্রভৃতি। আমেরিকা প্রবাসে তিনি মিনেসোটার ম্যাকালেস্টার কলেজে বাংলা সাহিত্য সম্পর্কে বক্তৃতা দেন। তিনি প্রবাসীর সম্পাদকীয় বিভাগে নানা দায়িত্বপূর্ণ কাজ করেছেন। ভারত মুক্তি সাধক রামানন্দ চট্টোপাধ্যায় ও অর্ধ শতাব্দীর বাংলা গ্রন্থটির জন্য তিনি 1949 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক লাভ করেন। তাঁর গল্প উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত জীবনের, বিশেষ করে নারী জীবনের অন্তরঙ্গ অভিজ্ঞতা ও আধুনিক চিন্তার ইতিহাসের উন্মেষ পর্বের নানা চিহ্ন দেখা যায়। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শিশুপাঠ্য, 7 রাজার ধন, হুক্কা হুয়া, কেমন জব্দ, উপন্যাস স্মৃতির সৌরভ, জীবনদোলা, অলোক ঝোড়া, দুহিতা, চিরন্তনী, গল্প ও অন্যান্য রচনা উষসী, সিঁথির সিঁদুর, বধূবরণ, দেওয়ালের আড়াল, পঞ্চদর্শী। ভ্রাতার মৃত্যুর পরে তাঁর লেখা শোক ও সান্ত্বনা বইটি মৃত্যুচিন্তার এক অসাধারণ দলিল। পূর্বস্মৃতি নামে এক স্মৃতিমূলক রচনা করেছেন। তাঁর ও সীতা দেবীর অনেক গল্প ইংরাজিতে সীতা দেবী অনুবাদ করেছেন। সেই গল্পগুলি টেলস অব বেঙ্গল নামে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে 1919 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1925 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ ঐতিহাসিক কালিদাস নাগের সঙ্গে তাঁর বিবাহ হয়। সুলেখিকা শান্তা দেবী 1984 খ্রিস্টাব্দের 30 মে পরলোক গমন করেন। তাহলে শুরু করি তাঁর লেখা গল্প সিঁথির সিঁদুর। 2রা আষাঢ়। আজ কতদিন পরে যে আবার লিখতে বসেছি তার ঠিক নেই। রাজ্যের গোলমালে আমাদের সমস্ত জগৎটাই যেন ওলটপালট হয়ে গিয়েছে। কোথায় ছিলাম, কোথায় চলেছি, কি ছিলাম, কি হলাম, সব যেন ভুতুড়ে কাণ্ড।
তবু এতদিন পরে আমার পুরানো খাতাখানি ফিরে পেয়ে মনে হচ্ছে যেন অনেক কালের পুরানো সাথীটিকে ফিরে পেয়েছি। মন ভরে সব প্রাণের কথা তার কানে ঢেলে দেব। সে কথা কেবল আমি বলবো, আর শুধু আমার বন্ধু শুনবে। আমাদের এই দুজনার মধ্যে আর অন্য তৃতীয়জন কেউ নেই। এই যেন আমার সখা। এ তো আমার বাণী কানে করে শোনে না, এ যে বুকে করে রাখে। তাই সে বাণী তার বুকেই জেগে থাকে, আর কারো কানে কানে জগৎ ঘুরে খেলো হয়ে আসে না। তার গায়ে আমি যে রং ধরিয়ে দিই, তার প্রাণে আমি যে সুর জাগিয়ে দিই, সেই তাকে ঘিরে রাখে। হাটে পথে ঘুরে সে কালি মেখে আসে না। বন্ধু আমার, তোমায় পেয়ে মনে হচ্ছে মা যেন তার হারানো কোলের ছেলেটিকে বুকে ফিরে পেয়েছে। নববধূর প্রবাসী স্বামী যেন নিশীথ রাত্রে শুধু তার জন্য অনন্ত তৃষ্ণা নিয়ে এসেছে। সত্যি কত কি যে মনে হচ্ছে তা আমি বলে উঠতে পারছি না। কিন্তু আর একটা কথা যে মনে হচ্ছে সেটা না বলে পারছি না। এতদিন শুধু তুমি আর আমি, মাঝে কেহ নেই। কিন্তু তৃতীয় ব্যক্তি যে একজন এলো বলে তুমি নিশ্চয় তাকে দেখে রাগ করবে না, কারণ সে তো তোমার দোসর হবে না। তুমি আমার যেমন বন্ধু তেমনি থাকবে, শুধু সে আর একজন বাড়বে। এতদিন ধরে আমার মনের কথা তোমার কাছে অঞ্জলি অঞ্জলি করে ঢেলে দিয়ে গিয়েছি। এরপর থেকে কিন্তু আমারই এক হাত হতে তুমি দুই প্রাণের যুগলাঞ্জলি পাবে। উনি তো এলেন বলে, আমি কারুর কাছে কোনোদিন উনি বলিনি, কিন্তু কথাটা যে আমার কেবলই বলতে ইচ্ছে হয়, মুখে বলতে যখন বাধে তখন কলমের মুখে তোমার কাছেই বলে যাচ্ছি। আনন্দ হচ্ছে কি না কেউ যদি আজ আমায় জিজ্ঞেস করে, তার উত্তরে যে আমি কি বলবো তা আমি নিজেই খুঁজে পাচ্ছি না। আমার সমস্ত মন কিসে যে ভরে উঠেছে, সে কি সাগরের জল না স্বর্গের সুধা তা আমি জানি না। দুঃখ আমার বানের মতো ভাসিয়ে নিয়ে যাবে না সুখের অতল তলে আমি তলিয়ে যাব তা বলতে পারছি না। কিন্তু মনে হচ্ছে ধূপারতির মাঝখানে সন্ধ্যায় মন্দিরে যেমন দেবতার বিগ্রহ আবছায়া আবছায়া দেখা যায়, তেমনি যেন আমার সমস্ত সুখকল্পনার ছায়ালোকের মাঝখানে কারু মুখজ্যোতি ধীরে ধীরে ফুটে উঠবে। এই যে জগতে আমি খাই দাই ঘুরি ফিরি, সে জগৎটা যে ঠিক তেমনই মাটির ধরনীর মতো থাকবে, এটা মানতে আমার ইচ্ছে করছে না। জানি পৃথিবীটা আমার জন্যে এক নিমেষে বদলে যাবে না, কিন্তু আমার মনোলোকে যে নূতন জগতের সৃষ্টি হবে তার আশাতেই আমি উৎফুল্ল হয়ে উঠছি। কিন্তু ভয় হচ্ছে ছায়ালোকের কল্পনা হয়তো ছায়ার মতোই মিলিয়ে যাবে। ছোট দিদি আজ হঠাৎ এমন ডাকাডাকি জুড়ে দিল কেন যে? যাই, আজ আর কিছু হলো না। 17ই আষাঢ়। এই কদিনে আমার কী যে হলো, ভেবেছিলাম তেমন নয়, আর যাই হোক। অবশ্যই অমন আকাশকুসুম ভাবাটাও আমার ঠিক হয়নি। আমি যদি নূতন বউ বলে লজ্জা করতে পারি, আমার খাতার ঝুড়ি ঝুড়ি কথা যদি মুখে একটাও ফুটে না বেরোয়, তবে তাঁরই বা এই কদিনের পরিচয়ে সমস্ত অন্তর আমার সামনে বিকশিত হয়ে দেখা দেবে কেন? পুরুষ মানুষেরও তো লজ্জার আড়াল দূর করতে সময় লাগতে পারে, কিন্তু এ কথা স্বীকার করে নিয়েও আমার মন মানছে না। মনে হচ্ছে আমাদের মাঝখানের এই যে সূক্ষ্ম পর্দাটুকু, এটা প্রথম প্রণয়ের সে পলকা আড়াল নয়, একটি তুচ্ছ ঘায়ে ছিঁড়ে পড়ে যাবার জিনিস বলে একে বিশ্বাস হচ্ছে না। আমার তো বিশ্বাস ছিল সকালবেলায় প্রথম আলো যে কুয়াশার ক্ষণিক আবরণ সৃষ্টি করে, এ যেন ঠিক তারই মতন। দুজনেরই মাঝখানের এই লজ্জাভীতির কুয়াশা দুজনকে আরও মধুর রহস্যে ভরে তোলে। উজ্জ্বল দিনের আলোর মতো দুটি জীবন যখন দুজনের কাছে পরিষ্কার হয়ে যায়,
তাদের সব বোঝাপড়া হিসেব নিকেশ যখন খোলসা হয়ে যায়, তখনকার চেয়ে এই আধেক দেখা অল্প চেনারই মাধুরী বেশি, আকর্ষণ প্রবল। কিন্তু আজ মনে হচ্ছে আমার সে বিশ্বাসের কোনো মূল্য নেই। আমি যেন সব রহস্য এক নিমেষে ভেদ করে সব জেনে শুনে নিতে পারলেই বাঁচি। কারণ আমার ভয় আছে যে আমাদের এই আড়াল চিরকালের জন্য গাঁথা শক্ত পাথরের দেয়াল। নয়তো এ বিচ্ছেদের অনন্ত জলসাঘর আমি সাঁতার দিয়ে পার হতে পারবো না। উনি তো রোজই সন্ধ্যায় ঘরে আসেন, রোজই হেসে কথা কন। তবু কেন যে আমার এ ভয় জানি না। মনে হয় ওর যা কিছু সম্পদ, যাতে আমারই দাবি সবচেয়ে বেশি, তা যেন উনি সারাদিন ধরে পথে পথে কাকে বিলিয়ে দিয়ে আমার জন্যে শুধু সেই পরিশ্রমের শ্রান্তিটুকু নিয়ে এসেছেন। তাই ওর কথা হাসি সবই ফাঁকা ঠেকে। সেই বিপুল অবসাদের বোঝা দুজনেরই চোখের আড়ালে যেন উনি আমার ঘাড়ে নামিয়ে দিয়ে যান। কিন্তু তার বদলে দিনের আলোর সঙ্গে সঙ্গে আমার কাছে উনি কোনো উৎসাহের নির্ঝরের আশা রাখেন না। আমিও তাই কিছুই দিতে পারি না। সত্যি আমার মধ্যে যে কি আছে, আমি যে কি দিতে পারি না পারি, তা জানবার ইচ্ছা ওর এক বিন্দুও আছে বলে মনে হয় না। একটা নূতন মানুষের জীবনের মতো এমন যে একটা রহস্য, তার ভিতরের খোঁজ নেবার জন্যে ওর এতটুকু কৌতূহল নেই। টাকা পয়সা রোজগার করে এনে লোকে যেমন সযত্নে তুলে রেখে তারপর তাকে নাড়েও না চাড়েও না, কেবল দরকার মতো বের করে সংসারের কাজ চালায়, আমিও কি ঠিক তেমনি কিছু হবার জন্যে সেজে গুজে এ সংসারে বড় বউয়ের স্থান দখল করে বসতে এখানে এসেছি? হয়তো তা নয়, হয়তো সবই আমার মিথ্যা ভয় আর কল্পনা। কিন্তু এটা ঠিক যে আমার নূতন জীবনটা আমি যা মনে করে মনটাকে তার মতো করে সাজাচ্ছিলাম, এটা তা নয়। সংসারও অমন হাওয়ায় ভেসে বেড়ায় না। মাটির স্পর্শ ভুলে যাওয়ার মতো দিন বোধহয় লোকে কেবল আশাই করে, তাকে পায় না। 18ই আষাঢ়। কাল কত যে পাগলের মতো লিখেছি তার ঠিক নেই। আমার ভুল বোধ হয় ভাঙল। আজ সন্ধেবেলা বেড়াতে যাবার আগে হঠাৎ উনি ঘরে এসে ঢুকলেন। কই, আগে তো আর কোনো দিন এমন সময় উনি এদিক মারান না। ভাবলাম আজ বোধহয় এদিকে কেউ লোকজন ছিল না, তাই একবার আমার সঙ্গে দেখা করে যাবেন ভেবেছিলেন। কিন্তু কথাটা বিশ্বাস করবার জন্যে আমি উন্মুখ হয়েছিলাম বটে, তবু যেন ভরসা হচ্ছিল না। দেখলাম ওর মুখখানা যেন রাঙা হয়ে উঠেছে। বাবা, পুরুষ মানুষের আবার এত লজ্জা! ওর অত লজ্জা দেখলে আমার তো চোখ মাটি ছেড়ে উঠতে চায় না। আমার শরীরটা যেন কাঠ হয়ে গিয়েছিল, বুকটা শব্দ করে করে লাফিয়ে উঠছিল। একটা সাহেব বাড়ির গয়নার বাক্স আমার কোলের উপর ফেলে দিয়ে বললেন, তোমার জন্যে। উত্তরে কি বলা উচিত ছিল? উঠে দাঁড়িয়ে হাত বাড়ানো উচিত ছিল নাকি? আমি কিন্তু কিচ্ছু করি নাই। কেন জানি না, আমার ওসব আসে না। লজ্জায় মুখই তুলতে পারছিলাম না, কিন্তু আনন্দে মুখ ফেটে যেন রক্ত পড়তে চাইছিল। চোখ তুলে দেখলাম উনি ঘর থেকে চলে গেছেন। কি জ্বালা! কথা বলিনি তো হয়েছে কি? না হয় দয়া করে আর 2 মিনিট দাঁড়াতে নি। বাক্স খুলে দেখলাম মুক্ত বসানো নেকলেস। মনটা যেন ভরছিল না। যদি একজোড়া ফুলের মালা হতো, কি ওর হাতের একটা লেখা হতো, তাহলে বোধহয় আরও খুশি হতাম। ওর লেখা উনি খগেন হিরেনকে রাজ্যে খুঁজে ডেকে এনে শোনাতে পারেন, কিন্তু আমায় একবার দেখতেও দেন না। যাক, বড় মানুষের ছেলে উনি, যদি আমি খুশি হব মনে করে গয়না দিয়েছেন, তবে সেই আমার অক্ষয় সম্পদ। একদিন বুঝবেন, এর চেয়ে ওর 2 মিনিটের আশাটার উপরেই আমার বেশি টান।
20শে আষাঢ়। রাত্রে সেদিন গয়নাটা পরে ও ঘরে যায়নি, কিন্তু উনি তো কিচ্ছু বললেন না। আমি পড়েছি কি না, সেটা আমার মনে ধরেছে কি না ধরেছে, তার বিষয়ে একটা কথাও তো কইলেন না, যেন সে কথা ভুলেই গিয়েছেন। তবে সেটা দিলেন কি করতে? বাক্সে তুলে রাখতে নাকি? থাক, বাক্সেই তোলা থাক। আমিও না বললে পড়ছি না, কোনো কথাও ওর বিষয়ে কইছি না। অদ্ভুত মানুষ, কে যে চেয়েছিল তার ঠিক নেই। সত্যি ওর যেন কুল পাবার জো নেই। উনি কী নিয়ে যে থাকেন আর কী যে মাথামুন্ডু ভাবেন তা উনিই জানেন। আমার ওসব রকম দেখলে কান্না আসে। যাজ্ঞে ছাই, আর লিখতেও ইচ্ছে করছে না আমার। কি যে হবে। 30শে আষাঢ়। কি বৃষ্টি আজ নেমেছে। সকাল থেকে সেই যে ঝমঝম করে জল ঝরছে তার তো বিরাম নেই। রাস্তার ধারে জানলায় বসে দেখছিলাম ফুটপাথের উপর 1 হাঁটু জল উঠেছে। মানুষের 2টো মাত্র হাত। বর্ষার দিনে তাই দিয়ে জুতো, ছাতা, কোঁচা, বই, খাতা সামলে ছেলেগুলো কি করে যে চলে তার ঠিক নেই। কাঁসারিদের ছেলেগুলো বেশ জলের মধ্যে লাফালাফি নাচানাচি জুড়ে দিয়েছে। পায়ে হেঁটে যারা যাচ্ছে তারা তো তবু ভালো, কিন্তু 4টে চাকা, ডোবা মরাঞ্চে ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়িতে যারা টাকা নষ্ট করে যাচ্ছে তাদের বোধহয় হাতের মুঠোয় প্রাণটি। কখন ঘোড়া হুমড়ি খায়, কখন ড্রেনে ধসে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। পাথরে বাঁধা রাস্তার উপরে দুপাশের বাড়ির সীমানার মাঝখানে বৃষ্টি দেখে আমাদের সেই সাঁচ্চা মাটির দেশের বৃষ্টি মনে পড়ছে। আজও হয়তো সেখানে চিরদিনের মতো আকাশ গঙ্গার বাঁধনহারা শতধারা মাঠে পথে অবিশ্রাম ঝরে পড়ছে। আমাদের বাড়ির সামনে মাঠের উপর বৃষ্টি যেন বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ছুটেছে। জল মাটিতে পড়েও পড়ে না, ছুটবার দিকেই তার রোখ বেশি। তার বালকের মতো ছন্দহীন উদ্দাম নৃত্য আজ আমাদের মনকে সেইখানে টেনে নিয়ে যাচ্ছে। মাঠের উপর জলধারা সহস্র গতিতে উধাও হয়ে গলাগুলি করে ছুটছে। সেই 3টে দুষ্টু ছেলে একটা বাঁশের ছাতার তলায় তেমনি করে মাথা গুঁজে স্কুল থেকে ফিরছে। চাষি পথিক শূন্য হাতখানা দিয়ে মাথা আড়াল করে গায়ে গামছা জড়িয়ে ঊর্ধ্বশ্বাসে বাড়ি ছুটছে। আমাদের রান্নাঘরের খড়ের ছাঁচার জল ঝিলমিলে পর্দার মতো ঝুলে পড়েছে। কাকিমা নিশ্চয় কোণের হাঁড়িগুলো এতক্ষণে মাঝখানে এনে জমা করেছেন। এর না শুনছিলাম আজ বন্ধুদের সঙ্গে রাস্তায় জল দেখতে বেরোবার কথা। গিয়েছেন কি না কে জানে। থাক, সে কথায় আমার কাজ কি। কিন্তু যত ভাবি ও সব কথা আর ভাবব না, আমার সকল দুঃখের ভাগী খাতাটিকেও শোনাব না, তত কিছাই ওইসবই মনে আসে। সেই যে মুক্তোর নেকলেসটা সেদিন এনেছিলেন, 22-এ এদের বাড়ি বিয়েতে যাবার সময় পড়িনি বলে শাশুড়ি বললেন, বৌমা, অমন সাহেব বাড়ির গয়নাখানাও তোমাদের আজকালকার নজরে ফেলনা হলো? পরের বাড়ি যাচ্ছ, গলায় দাওনি যে? আমি তো অবাক। উনি আমায় একলা করে দিয়ে গেলেন, মা জানলেন কি করে? তবু বললুম, পড়ছি। মা বললেন, তাই পড়ো। বলে বলে তবে গয়নাটা ঠিক সময় আনালুম। আমি বলি, বুঝি ছেলে এখনো দেয়নি। বলি, বৌমার বাপের বাড়ির তেমন তো কিছু নেই, তা বলে বড় ঘরের বউ এখনো 2খান পড়বে না? লোকে আমায় বলবে কি? হায় রে কপাল, এই আমার প্রথম উপহার। যাক, মিথ্যের মোহটুকু যাওয়াই ভালো। ইচ্ছে অবশ্যই করে আঁকড়ে থাকতে, কিন্তু তাতে আমার লাভটা কি? আমি আমার ইয়তির চিহ্ন শাঁখা সিঁদুরের চেয়েও বেশি মূল্য দিয়েছিলাম। আমার স্বামীর উপর দাবি, বিবাহ মন্ত্রের চেয়েও যে বেশি নিশ্চয় করে দিয়েছিল মনে করেছিলাম, সে যে আজ জমাট অশ্রুর মালা হয়ে আমার কণ্ঠরোধ করবে তা কি সেদিন ভেবেছিলাম?
উনি আমায় ঠিক উপহারই দিয়েছিলেন, কঠিন সোনার উপর বসানো মুক্তার হার। আমার চোখের জলের ধারা পদ্মপাতার জলের মতো গড়িয়ে যাবে না বুঝেছি। সে কঠিন মুক্তা হয়ে আমারই বুকে চিরদিন দুলবে। আমি তৃষিত, তাই মরীচিকার পিছনেই ছুটে খুশি হয়ে উঠেছিলাম। সেদিন মনে করেছিলাম লজ্জায় ওর মুখ রাঙা হয়ে উঠেছিল। এখন বুঝলাম তা নয়, নিজের হাতে পরের সওদা পৌঁছে দিতে আসতে হয়েছিল বলেই মুখ লাল হয়ে উঠেছিল। মায়েরই বা এ স্বাদ কেন? ছেলে যদি বউকে চায় না জানেন, তবু তাকে ফরমাসি সোহাগ পাঠাবার কি দরকার? ইচ্ছে করে বলি, আমি কিচ্ছু চাই না, তোমাদের শান্তি নিয়ে তোমরা থাকো। আমিও যেমন ছিলাম আবার তেমনি করে খড়ের ঘরে বর্ষা সন্ধ্যায় মাটির প্রদীপ জেলে নিশ্চিন্তে দিন কাটাই। কিন্তু এ কথা যে বলতে পারবো না, মুখও ফুটবে না, মনও জানে কথাটা মিথ্যা। আমি যদি এ সংসারে আমার পাওনাটাই না পেলাম, তবে আমার মনে তার লোভটা অমন করে জাগিয়ে তুলতে কে বলেছিল? মাটির ঘরের দেয়ালের আড়ালে কাঁথায় শুয়ে যে আরামে রাত কাটাতো, পুকুরের ঘাটে হেসে খেলে যে সকলের চেয়ে শ্রেষ্ঠ সুখ পেয়েছে মনে করত, অত আলো জেলে অত রঙের বাহার দিয়ে কাজে কথায় অত মাধুরী ঢেলে তার সুপ্ত মনের কোণের ও গোপন কক্ষটি খুলে না দিলে কি চলতো না? জগতে যা পেয়েছিলাম তার বেশি যে কিছু চাইবার কি পাবার আছে তা তো জানতাম না। এই আমাদের পুরনো পৃথিবীতেই যে একটা স্বপ্নলোক সকলের বুকের কাছে ঘুমিয়ে থাকে, তাকে যে ওই সোনার কাঠির স্পর্শে সত্য করে তোলা যায়, সে কথা তো যেচেই আমায় তোমরা বলেছিলে। তবে এখন আমি কেমন করে ফিরব? জানি ফিরতে আমায় কেউ বলবে না, কিন্তু যা নিয়ে তৃপ্ত হয়ে থাকতে হবে মনে হচ্ছে, শুধু তাতে আমার স্বাদ মিটবে না। আমার যা পাওনা তাই আমার মন চাইছে। সোনাদানা দিয়ে আমার পাওনার মূল্য চুকিয়ে দিলে তো হবে না। আমি দাম চাই না, খাঁটি জিনিস চাই। দিদির কথা মনে হচ্ছে। দিদি স্বামীর শুধু ছবিটাকে ফুল দিয়ে সাজিয়ে সোনা দিয়ে বাঁধিয়ে ধূপধুনোয় পুজো করে সুখ পেত বলতো। কিন্তু আমার স্বামী যে মানুষ, সে তো শুধু ছবি নয়, ছবিকে ছবির মধ্যেই সবটা পাওয়া যায়। মানুষ যে, তাকে ছবির মতো করে নিতে মন চাইবে কেন? তারও সবটাই আমার মন চায়। ৩রা শ্রাবণ। ও বাড়ির বড়দিদি বলে, বউ, তুই অমন হাবা কেন? সাজসজ্জা মান অভিমান না করলে কি পুরুষ মানুষের মন পাওয়া যায়? দেখ তো, ঠাকুরপো বাইরে বাইরে ঘোরে, আর তুই রূপের ডালি নিয়ে হাবা গোবার মতো মুখ বুজে ঘরের কোণে বসে থাকিস। আমার কিন্তু অন্যরকম ধারণা ছিল। যে আমাকে ঘরে এনেছে সেই তো আমার মনের সন্ধানে ফিরবে ভেবেছিলাম। নয়তো গন্ধ যেমন হাওয়ায় ভেসে এসে মৌমাছিকে ফুলের খবর দিয়ে যায়, তেমনি আমাদের দুজনার অজ্ঞাতে আমাদের মনের সৌরভ দুজনার কাছে পৌঁছবে ভেবেছিলাম। দেখছি কোনোটাই ঠিক নয়। তাই মনে হলো হয়তো বড়দিদির কথাটাই ঠিক হবে। আমি তো কোনো দিন ওর কাছে নিজে হতে কিছু বলতে যাইনি, তাই বুঝি উনি অমন উদাস। কিন্তু কি করব ছাই তাও তো জানি না। বড়দি বলে মন জোগাতে। হায় রে কপাল, এত লাঞ্ছনাও ছিল কপালে। বড়দিদি ছাড়ে না। আজ ৩ দিন ধরে আমায় নিত্য নূতন সাজে সাজাচ্ছে। আমি যেন কলের পুতুল হয়েছি, যা করে তাই করি। কিন্তু এই যে এতদিন ধরে আমি কিছু করিনি, আর কদিন ধরে গায়ে গয়না কাপড়ের দোকান সাজাচ্ছি, তা কই উনি তো এর মধ্যে কোনো পার্থক্য দেখেছেন বলে মনে হয় না। বড়দি আমায় নিজেই সাজায়, নিজেই আমার রূপে মুগ্ধ হয়ে মূর্ছা যায়। সাজানোর সময় তার যাত্রার সুরের গান শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে ওঠে। কিন্তু যার জন্যে এত করা, তিনি ভয়ে আঁতকেও ওঠেন না, আনন্দে শিউরেও ওঠেন না। মনে হয় আমার সঙ্গে যে উনি কথা বলেন তা যেন আমার দিকে না তাকিয়েই।
আমি যে ছায়া কি কায়া তাও হয়তো ওর ঠিক নেই। ঘরের একটা জিনিস এদিক থেকে ওদিক করলে উনি খোঁজ নেন, অথচ মানুষের দিকে ওর চোখ পড়ে না। বড়দি বলে উনি একবার আধপাগল হয়ে গিয়েছিলেন। সত্যি কিনা কে জানে। 6ই শ্রাবণ। দিদির সঙ্গে ঝগড়া করে সংসার ছেড়ে দিয়েছি। তবু তো উনি আমার এ উদাসিনী মূর্তির কোনো খোঁজ করেন না। আমি ঠাকুরজির ঘরে আড্ডা করছি, উনি যেন তাতে হাঁপ ছেড়ে বেঁচেছেন। দেখি ঝি একে একে আমার সব জিনিসপত্র এই ঘরেই এনে তুলছে। এ কাজ যে সে নিজে করেনি, উনিই যে তা করিয়েছেন, তা কি আর আমার বুঝতে বাকি আছে? আচ্ছা, আমায় ওর এত কিসের ভয়? কেনই বা আমায় এত এড়িয়ে চলেন? এক সুতোতে চিরদিনের জন্য গেঁথে দেওয়া হয়েছে বলেই কি সে বাঁধনে ওর এত অতৃপ্তি? আচ্ছা, সে কথা আমায় বললেই তো হতো। যাকে হৃদয়ের সমস্ত সঞ্চয় উজাড় করে ঢেলে দেবার কথা, তাকে একটি কথা বলতেও ওর ভরসা হয় না। উনি যদি আজ বলতেন, তোমার দাবি দাওয়া ছেড়ে দাও, আমায় মুক্তি দাও, তবে আমি আবার সেই আমাদের মাঠের পাড়ের আনন্দময়ী সাগরিকা হতে পারতাম না জানি, কিন্তু আমি মুক্তি না পেলেও মুক্তি দিতাম। অতীত যে শিকল কাটা পাখির মতো উড়ে গেছে, তাকে আর ফিরতে পারি এমন সাধ্য আমার নেই। কিন্তু ভবিষ্যতের বোঝা মাথায় নিয়ে আমি সরে যেতে জানি। 10ই শ্রাবণ। ঠাকুরজি আমার রকম সকম দেখে 2-3 দিন এমনি অবাক হয়ে গিয়েছিল যে কোনো উচ্চবাচ্যই করেনি। তারপর যখন চেষ্টা করেও এ অদ্ভুত সমস্যার কোনো কারণ খুঁজে পেল না, তখন সে দিব্যি নিশ্চিন্ত মনে ঘুমোতে আরম্ভ করে দিলে। সারা রাত আমি বিছানায় জেগে পড়ে থাকি। রাত্রের অন্ধকার যত ঘনিয়ে আসে, পথের লোকের পায়ের শব্দ যত মিলিয়ে আসে, বড় রাস্তার আলোর উপর চঞ্চল ছায়ার নাচন থেমে গিয়ে আলো যত নিঝুম হয়ে পড়ে, আমার মন যেন ততই সজাগ হয়ে ওঠে। কর্মমুখর দিনের চঞ্চলতা যাকে ঘুম পাড়িয়ে রেখেছিল, শ্রান্ত ধরণীর অলস নিঃশ্বাস যেন তাকে জাগিয়ে তোলে। সারাদিন চোখের সামনে মনের অলিতে গলিতে নানা লোকজন আর নানা ঘটনার ছবি একটির পর একটি করে মালার মতো গড়ে উঠতে থাকে। মনে হয় হয়তোবা এই মালার গ্রন্থিতে আমরা দুটিও কখন বাঁধা পড়ে যাব। সেতুর মতো এ আমাদের একজনকে আর একজনের কাছে পৌঁছে দেবে। কিন্তু দিনের ছবি যখন সব মুছে যায়, শূন্যতা যখন আশার সেতু ভেঙে ফেলে, তখন বিছানায় পড়ে পড়ে আমার দৃষ্টির বাধা ঘুচে যায়। দেখি আমাদের মাঝখানের সেই অনন্ত বিরহ সাগর যেন যুগে যুগান্তরে ক্রমে ছড়িয়ে চলে যাচ্ছে। একটি একটি জলের ঢেউ এসে আশার ছবিগুলি সব ধুয়ে মুছে সেই অতল বিচ্ছেদের সমুদ্রে টেনে নিয়ে যাচ্ছে। অনেক রাত্রে বিছানায় শুয়ে সেদিন কাকিমাকে চিঠি লিখেছিলাম। আমার একলার কান্না শোনবার লোক তো এখানে কেউ নেই, তাই সকল কথা আমার সেই স্নেহময়ী কাকিমাকেই লিখেছিলাম। আমি অনেক দুঃখেই লিখেছিলাম। মা বাপের কাজ ছেলে মেয়ের সংসার পাতিয়ে দেওয়া, সে ভার তাদের উপর ভগবান দিয়েছেন, তাই তারা সেইটুকু করেই খালাস। কিন্তু কাকে যে কার সঙ্গে গেঁথে দেয় তার খবর যারা গাঁথে তারাও রাখে না, যাদের গাঁথে তারাও রাখে না। আশাপথ সবাই চেয়ে থাকে, ভাগ্যদেবী যাকে জোড়া মিলিয়ে দেন সেই পায়। কাজেই আমার ভাগ্যের দোষ আর কারুর ঘাড়ে আমি চাপাতে পারবো না। কাকিমা চিঠির উত্তর দিয়েছেন, লিখেছেন, মা সাগরিকা, অনেক দুঃখের সঙ্গে তোকে আমার কোলে পেয়েছিলাম, তাই তুই আমার সুখ, তুই আমার দুঃখ। যেদিন তোর মুখখানা আমার সমস্ত দুঃখ স্মৃতি জাগিয়ে আমার কোলে এসে পড়ল, সেদিন তোর মুখের মায়াতেই সে স্মৃতিকে ঠেলে ফেলে দিতে হয়েছিল। কিন্তু সে একেবারে ফেলা তো যায়নি, কারণ একটি কণার মতো যে ছোট্ট মেয়েটি সেদিন আমার উপর পূর্ণ বিশ্বাস করে এসে আমার দরজায় দাঁড়িয়েছিল,
আমার অতীতের সুখ দুঃখের সবের স্মৃতি সেই কণাটুকুতে ছিল। দুঃখের কথা জাগাতেও তুই ছিলি, সুখের কথা জাগাতেও তুই। আমাদের অত বড় সংসারের চিহ্ন তো কেবল তুই। আর সেদিনকার সেই যে প্রলয় অভিশাপ তাকে উড়িয়ে পুড়িয়ে দিয়ে গেল, তার ভস্মশেষও তো তুই। বিধাতার অভিশাপ যেদিন সকলকে গ্রাস করলে, সেদিন সে তোকে ছুঁলে না, কবলে পেয়েও ফিরিয়ে দিয়ে গেল। তাই ভেবেছিলাম ভগবান তোর কপালে সুখ লিখেছেন, কিন্তু এখন দেখছি আমার দূরদৃষ্টির কথা চিরকাল স্মরণ করিয়ে রাখবার জন্যে নিষ্ঠুর বিধাতা আমার হাতে গড়া কুসুম কলিটিকে এমনি করে তিলে তিলে দগ্ধ করবেন। তাই হোক, আমার বুকের আগুন আমিই বুকে পুষে রাখব। তুই আমার কাছে ফিরে আয়। কাকিমার চিঠি পড়ে আজ আমার ছেলেবেলার সেই সব কথা যেন চোখের উপর ভেসে উঠেছে। কাকিমার আদর, তার যত্ন, যে বাপ মা ভাই বোনকে ভুলিয়ে রেখেছিল, আজ যেন তারা সবাই আমায় একসঙ্গে তাদের সেই শীতল শয্যায় ডাক দিচ্ছে। ইচ্ছা করছে ছুটে যাই সেইখানে যেখানে এক নিমেষে সেদিন অনন্ত হয়ে উঠেছিল, যেখানে প্রাণ সেদিন আতঙ্কে ভরে উঠেছিল, কিন্তু আজ যেখানে আমার সমস্ত আনন্দ ফুটে উঠেছে। 15ই শ্রাবণ। সেই আমাদের মাঠের পাড়ের দেশে আবার চলেছি। কাকিমা নিতে লোক পাঠিয়েছেন। যাচ্ছি বটে, কিন্তু যেদিন ছেড়ে এসেছিলাম সেদিন যে ঘর, যে আনন্দ পিছনে ফেলে রেখে এসেছিলাম, ফিরে গিয়ে আজ আর তা পাব না। সেখানে যে সাগরিকার ঘরদোর, যে সাগরিকার কাকিমার কোল, যে সাগরিকার মুখের হাসি, চোখের জল সেখানে অত রূপ সৃষ্টি করেছিল, সে সাগরিকাই যে আর নেই। বিদায়ের দিনের সেই হাসি কান্না স্পর্শে যে তার নূতন জন্ম হয়েছে। বিগত জন্মের আনন্দখানি আর তাকে তেমন আনন্দ দেবে কি করে? এমন সময় হঠাৎ নিতে আসাতে মা বিরক্তও হয়েছিলেন, বিস্মিতও হয়েছিলেন। তিনি পাঠাতে বিশেষ রাজি ছিলেন না, কিন্তু উনি আমার কোনো কথায় কথা না কইলেও মায়ের কথায় বাধা দিয়ে বললেন, তোমাদের এ ভারী অন্যায়। এত সহজে পরের ঘর আপনার করতে কেউ কখনো পারে? যাদের মেয়ে তাদেরও মানুষের প্রাণ, তাদের কথাও রাখা উচিত। উনি আবার প্রাণের কথা বলেন। হায় রে আমার কপাল! যাক, যাওয়াই ঠিক হলো। আমার যাওয়াই তো উনি চান। আমিও আর এখানে থাকতে চাই না। দেখি ছেলে খেলার মধ্যে গিয়ে আবার ধরা দিতে পারি কি না। আজ যেন উনি কেমন সহজ হয়ে উঠেছেন। সারাদিনই বাড়িতে রয়েছেন, জিনিসপত্র গোছগাছ করে দিচ্ছেন। আমায় দেখে কোণে বউটির মতো পালিয়ে বেড়াচ্ছেন না। আমি যাব বলেই বুঝি ওর এত স্ফূর্তি। 16ই শ্রাবণ। কি যেন একটা কি আমার মনে মনে বলে যাচ্ছে, এই শেষ। মনে হচ্ছে আর এখানে ফিরব না, আর এ ঘর দেখব না। যার জোরে এখানের একজন হয়েছিলাম, তার সঙ্গেও এই শেষ দেখা। তাই ভাবছি যা শেষ হবেই তার একটু পরিচয় আমি রাখব। জীবনে যা ঘটেছিল তার স্মৃতি তো মুছলেও মুছবে না, তবে কেন তার নিদর্শন রাখতে এত ভয়? কাল রাত্রে আমি ঠাকুরজির ঘরে যাইনি। উনি যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন উঠে আমার ঘরের চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। জ্যোৎস্নার আলো জানলার ভিতর দিয়ে ঘরে এসে পড়েছিল। আবছায়া আবছায়া সব দেখা যাচ্ছিল। হোক না অনাদরের স্থান, তবু একবার ভালো করে দেখে নিতে স্বাদ হয়। ওর দেরাজের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম উপরেই একখানা মোটা খাতা, ওরই নাম লেখা। উনি কবিতা লেখেন জানি, এমনকি ওর উপর আমার লোভও খুব প্রবল। তাই খাতাখানা দেখেই চুরি করতে শখ হলো। চুরিতে পাপ হয় লোকে বলে, কিন্তু যার সর্বস্ব আমার পাবার কথা, তার একখানা মাত্র খাতা চুরি করলে আমার পাপ হতেই পারে না। ওর অন্তরের কোনো সম্পদ উনি আমায় সহস্তে তুলে দেননি। কেন দেননি তাও বলেননি।
আজ যাবার দিনে তারই একটুখানি যদি এই কাগজখানায় করে নিয়ে যেতে পারি, তাতে ওর ক্ষতি কিছুই হবে না। আমি হয়তো এমন কিছু পাব যা আমার চিরদিনের মৌন মুখের সম্বল হবে। সম্বল না হয়, ওই দুটো কথাও তো ওতে পাব। যে রহস্যের সঙ্গে আমার ভাগ্য এমন করে জড়িত, তার একটুখানি আবরণও তো এতে ঘুচতে পারে। খাতাখানা আঁচলে জড়িয়ে রাত কাটিয়েছি। আজ স্বামীর দান কিছু পাইনি বলে শূন্য হাতে ফিরব না। নিজের হাতে নিজের ঘরের যেটুকু চুরি করে রেখেছি তাই নিয়ে যাব। ভোরবেলা স্নান করে আসতেই উনি বললেন, তোমার যতদিন থাকতে ইচ্ছে হবে থেকো, কেউ বাধা দেবে না। আমি ঘাড় নেড়ে প্রণাম করে চলে এলাম। ওর মুখের দিকে চোখ তুলে একবার চেয়েছিলাম। উনি কিন্তু আমার মুখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিলেন। 22শে শ্রাবণ। যে আমার মনের একটি কথাও শোনেনি, যার হৃদয়ের নিভৃত নিকেতনের একটি দরজাও আমার জন্যে খোলেনি, তারই অন্তরে চোরের মতো সেঁত দিয়ে ঢুকতে লজ্জা করছিল। কিন্তু একবারটি চোখ বুলিয়ে আমার ন্যায্য পাওনাটুকু শুধু দেখে নিতে এতই কি দোষ? খাতাখানা দেখলাম, কবিতার রাশি, হা হুতাশের ছড়াছড়ি, কিন্তু সে যে কার উদ্দেশ্যে তার খেই ও লিখনের মধ্যে কোথাও পেলাম না। নিজের গায়ে সেসব আদর সোহাগ ক্রন্দন মানিয়ে নিতে গেলাম, কিন্তু কিছুতেই খাপ খেল না। আমি হাঁ করে বসে রইলাম। এরকম কাণ্ড আমার জীবনে তো কখনো ঘটেনি। এর অর্থ খুঁজে বের করা আমার পক্ষে দুষ্কর। আমার চোখ দিয়ে জল ঠেলে উঠছিল। মনে হচ্ছিল, বুঝেছি, এসব তার মানসীর বন্দনা। সে মানুষমূর্তির কাছেও আমি পৌঁছতে পারি না, তাই বুঝি এত। কিন্তু নাই বা পৌঁছলেম, আমি তো সাধ করে সে ঠাঁই জুড়ে বসতে যাইনি। এমনই তুচ্ছ না নিলেও জাল করে তো আমি কিছুই দাবি করিনি। ঘরে বসে ছেলে মানুষের মতো ক্রমাগত চোখ মুছছিলাম, আর আকাশ পাতাল ভেবে ভেবে অচেনা স্বামীর উপর অভিমানে গোমড়চ্ছিলাম। কাকিমা ডাক দিলেন, ওরে সাগর, তোর মান বেড়েছে রে। তোর শাশুড়ি যে তোকে এরই মধ্যে নিতে পাঠিয়েছে, আর দুঃখী মায়ের ঘরে দুঃখের অন্ন খেয়ে দিন কাটাতে হবে না। চুরি করা খাতাখানা খুলে যা দেখেছিলাম, তা আমার মনে যে কিসের ঢেউ তুলেছিল এখন তা ভালো করে বলতে পারবো না। কিন্তু আর যাই হোক, সেটা নিছক বিস্ময় নয়। শ্বশুরবাড়িতে অল্পে অল্পে যে ও বিষের টিকে হয়ে গিয়েছিল, আমি পরিষ্কার না জানলেও আমার অন্তরের অন্তর জেনেছিল যে আমি যা চাই তা আমি পাবার আশা রাখি না। তাই মনের চোখে ধুলো দিয়ে যেখানে তৃষ্ণার জল চাইতে গিয়েছিলাম, সেখানে শূন্য পাত্র দেখে বুক ফেটে মরিনি। কিন্তু আবার সেই ঘরে আমার ডাক কেন? এটা তো মনের অজ্ঞাতে স্বপ্নেও কখনো ভাবিনি। যে আশা ছেড়ে দিয়েছি, এ ডাকে তা জেগে উঠে আনন্দ তো দিচ্ছে না, ভয় বিস্ময় যেন বুকে চেপে বসছে। আবার আমার কি পরীক্ষা শুরু হবে? আশার সোনার স্বপ্ন তো টুটে গিয়েছে, এবার কি বেদনার অগ্নি পরীক্ষা? 25শে শ্রাবণ। গাড়িতে উঠবার আগে কাকিমা আশীর্বাদ করে সিঁথিতে চওড়া করে সিঁদুর পরিয়ে দিয়ে আঁচলে সিঁদুরের কৌটো বেঁধে দিয়েছিলেন। এখনও তার সেই আশীর্বাদ কানে বাজছে। মা আমার, জন্ম জন্ম স্বামী সুহাগিনী হও, তোমার সিঁথের সিঁদুর অক্ষয় হোক। আর একবার এই আশীর্বাদ নিয়ে এসেছিলাম, তখনকার কথা আজ আর বলে লাভ কি? খিড়কির দরজা দিয়ে ঘরে ঢুকতেই মা, ও বাড়ির বড় ঠাকুরঝি আর অন্যান্য অনেক মেয়েরা এসে দাঁড়ালেন। আমি মাথা না তুলেই একে একে সবাইকে প্রণাম করতে লাগলাম। বড়দিদিকে প্রণাম করতেই তিনি বললেন, কি গো বৈরাগিনী, পায়ে ধরে না সাধলে মন বুঝি ওঠে না? আপনার ঘর ছেড়ে কিসের তপস্যা হচ্ছিল? মেয়ে মানুষের অত গরব কিসের? ঠুনকো কাচের মান এক ঘাও যে সইবে না। বড়দিদির মুখে এমন কথা কোনো দিনই তো শুনিনি।
তবু মুখ না তুলে সবাইকে প্রণাম করতে লাগলাম। এক গা গয়না পরে একটি মেয়ে দাঁড়িয়েছিল। তার আলতা পরা পায়ে প্রণাম করতে যাচ্ছিলাম। মা ভারী গলায় বললেন, থাক থাক, আর পেন নামে কাজ নেই। আমি অবাক হয়ে তার মুখের দিকে চাইলাম। শাশুড়ি আমার প্রশ্ন বুঝে বললেন, ও সম্পর্কে তোমার ছোট হয়। বড়দিদি আমায় এক টান দিয়ে সরিয়ে নিয়ে বললেন, ও তোমার জম হয়। বড়দিদির আর তর্স হয় না। মুখ হাত পা ধুয়ে একটু জল খেতে না খেতে এক বাক্স গয়না কাপড় দিয়ে সেই পুরানো খেলা শুরু করে দিলে। আমার তখন কিচ্ছু যদি ভালো লাগছিল। আমি ভাবছিলাম সেই গয়না পরা মেয়েটির কথা। তার পরিচয় যা পেলাম তা তো চমৎকার। দিদিকে ভালো করে জিজ্ঞেস করতে সাহস হচ্ছিল না, কিন্তু জানবার জন্যে মন ছটফট করছিল। অনেক ভেবে কি একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় সেই মেয়েটি ঘরের সামনে দিক ঘুরে গেল। বড় বড় চোখ দুটো তুলে আমার দিকে একবার তাকিয়ে নিল। ঘর পার হয়ে চলে যেতেই বড়দিদি চেঁচিয়ে বলে উঠলেন, আহা, আর দেখতে হবে না। ওর মতো শাঁকচুন্নি মূর্তি কি না? পায়ের নখের ডগার যুগ্গি নয়, তার আবার এত জাঁক। দেখব আজ সাগরের কাছে কে দাঁড়ায়। দিদির হাত থেকে চুলের গোছা ছাড়িয়ে নিয়ে আমি ছুটে ঠাকুরজির ঘরে চলে গেলাম। দেখলাম আশা ছাড়লেও মান ছাড়তে পারিনি। এর আগে মরলাম না কেন? এ তো অগ্নি পরীক্ষা নয়, এ যে রক্তলোহিত লোহা দিয়ে দাগা। বড়দিদি বিরক্ত গলায় ঝঙ্কার দিতে লাগলেন, ওলো নেকি, আর ন্যাকামো করে জ্বালাস নে। এক তিলের মুরদ নেই, এত ফরফরানি কেন? ঠাকুরজির বিছানায় পড়ে পড়ে কাঁদছিলাম। হঠাৎ ঠাকুরজি ঘরে এসে আমায় টেনে তুললে। আমি এক পা নড়ি না দেখে বললে, ছি বউ, অমন কি করতে আছে? বড় ঘরে অমন কত হয়। পুরুষ মানুষের সব সাজে, মেয়ে মানুষের অত জেদ শোভা পায় না। এসো, উঠে এসো। হেলায় লক্ষ্মী পায়ে ঠেললে আর ফিরবে না। লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে যে জ্বলে মরছিলাম। সারা রাত মেঝেই পড়েছিলাম। চোখের জল ঝরে ঝরে নিঃশেষ হয়ে গেল, কিন্তু চোখে ঘুম এলো না। ভাবছিলাম, আমার এ আদরের মানে কি? লোক দেখানো যে ঠাঁই ছিল সেও যদি রইল না, তবে কিসের জন্যে আবার এ টানাটানি? ভোরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। বড়দিদি এসে ঠাস ঠাস করে গালে চট দিয়ে ঘুম ভাঙিয়ে দিলে। আর ঘুমোতে হবে না, চোরে যে সিঁধ দিয়ে সব নিয়ে গেল। আমি বললাম, যাক না ভাই, চোর কিসের, সেই তো মালিক। বড়দিদি চটে গেল। আহা, আমার মালিক রে! সাতকালের ঝাঁটা খাঁকি বাঁধি, তুই লক্ষ্মী ছাড়ি তো গণ্ডগোল বাঁধালি। ঘর ছেড়ে যেতে কে বলেছিল? তাই না চেপে এসে বসেছে। গয়না বাজিয়ে সে এসে দরজায় দাঁড়ালো। আমি এর আগে তার মুখখানা ভালো করে দেখিনি। একবার ভালো করে দেখে নিলাম। আজও সে কথা না কয়ে আস্তে আস্তে চলে গেল। আমি বড়দিদিকে বললাম, হ্যাঁ ভাই, ওর লোহা সিঁদুর নেই কেন? দিদি বললেন, ইস, লোহার সিঁদুর পরবে? তুই ঘরণী গৃহিণী, তোর লোহা জন্ম জন্ম তোর থাক। ওর আবার কিসের লোহা সিঁদুর? ও সেসব অনেককাল খেয়ে বসেছে, তাই না এমন সর্বনাশী? আমি আসছি বলে উঠে গেলাম। তখনও কাকিমার ঝি বাড়ি ফেরেনি। তাকে গিয়ে বললাম, একখানা গাড়ি ডাক। কাকিমার বাঁধা সিঁদুরের কৌটোটা তখনও আঁচলেই ছিল। জানতাম উনি ঘরেই আছেন। হঠাৎ সেই ঘরে গিয়ে দাঁড়াতেই উনি যেন চমকে ধর্মড়িয়ে উঠলেন। আমার গলা কেঁপে যাচ্ছিল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। কোনো রকমে বললাম, একটা কথা আছে। উনি পাশের দিকে চাইলেন। দেখলাম মেঝেতে একখানা রেকাবি হাতে করে সে বসে আছে। আমি থাক বলে হাত থেকে আমার লোহাটা ওর হাতে দিলাম। আঁচল থেকে সিঁদুর কৌটো খুলে দিতে গেলাম,
হাত কেঁপে ঘরে কাপড়ে সিঁদুর ছড়িয়ে পড়ে গেল। উনি কি বলতে যাচ্ছিলেন, আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম। ঝি গাড়ি এনেছিল, বেরিয়ে গিয়েই উঠে পড়লাম। শাশুড়ি দরজায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ আমার এমন কাণ্ড দেখে কটমটিয়ে তাকিয়ে রইলেন। একবার শুনলাম, হৃদয় হৃদয় বলে ডাক দিচ্ছেন। খালি হাতে শূন্য সিঁথি নিয়ে কাকিমার দরজায় যখন পৌঁছলাম, তখন কাকিমা চিৎকার করে কেঁদে উঠলেন, ওর এমন সর্বনাশ কবে হলো রে? আমি কাকিমার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করে বললাম, অনেক দিনই হয়েছে কাকিমা, আমি জানতাম না। পয়লা ভাদ্র। কাল সকালবেলা রান্নাঘরের জানলায় বসেছিলাম। আমার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত এ জন্মে এমনভাবে কেন করতে হলো তাই ভাবছিলাম। এমন সময় ডাক হরকরা চিঠি দিয়ে গেল। ঠাকুরঝির চিঠি। আমায় যে কেন চিঠি লিখেছে ভেবে না পেয়ে কারণ অনুসন্ধান করতে খুলে দেখলাম, বউ, তোমায় আর কি বলবো জানি না, তাই বউ বলেই লিখছি। কিন্তু তুমি আমাদেরও ডাকের মান রাখোনি। ছি ছি, তুমি এও স্ত্রী মেয়ে স্বামীর এমন অকল্যাণ করে গেলে কি করে? মা তোমার কাণ্ড শুনে তোমার নাম মুখে করতে সবাইকে মানা করে দিয়েছেন, কিন্তু অনাদরে এ বাড়িতে দিন কাটিয়েছ বলে আমার তোমার উপর কেমন একটা মায়া পড়ে গিয়েছিল, তাই এ চিঠি লিখছি। এই কি তোমার উচিত কাজ হলো? অত বড় ঘরের বউ হয়ে জল জ্যান্ত স্বামীটাকে ফেলে শুধু হাত করে যে স্টেশনে গিয়ে উঠলে, সেটা কি কারুর দেখতে শুনতে বাকি আছে? যতই কেন অধম হোক, তোমারই স্বামী, তোমারই শ্বশুরের বংশ, পর নয়। তাদের মাথা এমন করে হেঁট করতে তোমার কি এতটুকু লজ্জা হলো না? ও আপদ অনেক কালেই ছিল। সে গ্রহ শান্তি করে সতীলক্ষ্মীর মতো ঘর আলো করে থাকবে বলেই না তোমায় ঘরে আনা। সেই তুমি কি না একবারটি স্বামীর মঙ্গল চিন্তা না করে অত বড় মানি ঘরের মুখে কালি দিয়ে ঢাক বাজিয়ে ঢিঢি পিটিয়ে গেলে? তুমি যদি আজ ঘর জুড়ে লোকের চোখের উপর থাকতে, তবে কি আজ ও কালির আঁচড় কারুর চোখে পড়ত, না আমাদের মাথা এমন হেঁট হতো? হয়তো সতীর পুণ্যে একদিন সব বালাই দূর হয়েও যেতে পারত। যাক, ওসব কথা আর বলে কি হবে। কেবল এইটুকু জেনো যে যার কলঙ্ক অমন স্বচ্ছন্দে রটিয়ে তেজ দেখালে, যার অপমানের কথা একবার ভাবলে না, যার মুখের দিকে একবার তাকালে না, সে তোমারই স্বামী, তোমারই সর্বস্ব। তার অপযশে তোমারই সবচেয়ে বড় অপযশ। সতী মেয়ে স্বামীর এমন অপমান করে না। ভাবছিলাম ঠাকুরজিকে লিখি, আমার স্বামী কোথায় যে তার মান রাখব? থাকলে যে তুষের আগুনে পুরোলেও তার মানের গায়ে ছোঁচ ফোটাতে দিতাম না। এতক্ষণ শুনলে শান্তা দেবীর লেখা গল্প সিঁথির সিঁদুর। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।